বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব আরো পরে পড়বে। আমাদেরকে রুট কজ অ্যানালিসিস করতে হবে। আমাদের সিস্টেমে এত প্রেশার যে আমরা আমাদের শ্রমিকদেরকে, আমাদের দেশের মানুষদেরকে বিদেশে পাঠাতে পারলেই বাঁচি। পাঠক দর্শক বণিক বার্তার বিশেষ আলাপচারিতায় আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি শারজিয়া ইয়াসমিন। শারজিয়া ইয়াসমিন মাউন্ট হলিওক কলেজ থেকে ইকোনমিক্স এবং পলিটিক্সে ব্যাচেলার্স ডিগ্রি নিয়েছেন এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল এডুকেশন পলিসিতে মাস্টার্স নিয়েছেন। তিনি কাজ করেছেন কাতার ফাউন্ডেশন, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থায়। শিক্ষা তার একটা স্পেশালাইজেশনের জায়গা। আজকে আমরা শিক্ষা, মাইগ্রেশন, বিদেশের মাটিতে বাংলাদেশের সম্ভাবনা, আমাদের শিক্ষার ক্ষেত্রে কোন কোন জায়গায় সংস্কার করতে হবে, আধুনিক যুগের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কি কি সংস্কার দরকার, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব শারজিয়া ইয়াসমিনের সঙ্গে। শারজিয়া, বণিক বার্তা আপনাকে স্বাগতম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি জানেন আমাদের অর্থনীতি মোটা দাগে দুই তিনটা সেক্টর উপর নির্ভরশীল। একটা হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর, আরেকটা হচ্ছে রেমিটেন্সও আমাদের দেখা গেছে মোটামুটি চিপ লেবার নির্ভর। লো স্কিল লেবার আমরা মাইগ্রেট করি বা বিদেশে পাঠাই। আপনি দীর্ঘদিন আমেরিকা এবং মিডল ইস্টে লেবার মাইগ্রেশন এগুলো নিয়ে কাজ করেছেন। তো বাংলাদেশের লেবার সেক্টরে কি কি সমস্যা আপনার নজরে এসেছে? ফার্স্ট অফ অল, যখন আমরা আমাদের বাংলাদেশের মাইগ্রেশন মডেল নিয়ে চিন্তা করি, এখানে কিছু কি লেভার্স আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লো স্কিল, লো প্রোটেকশন, লো স্যালারি, হায়ার মাইগ্রেশন কস্ট এবং আপনার খুবই কনসেন্ট্রেটেড ডেস্টিনেশন মার্কেট ফর আওয়ার মাইগ্রেন্ট লেবার। আপনি যদি দেখেন, শুধু 2025 সালে আমাদের দেশ থেকে 1 কোটির বেশি মাইগ্রেন্ট ওয়ার্কাররা মোর দেন 140 কান্ট্রিজে গেছে, মাইগ্রেট করেছে। কিন্তু এর মধ্যে 90% কাছাকাছি শুধু আপনার 5টি দেশে গেছে। And Saudi Arabia is one of the leading destination countries for our migrant workers. তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইটস ভেরি রিভিলিং অফ ডিপেন্ডেন্সি। তার মানে আপনার মধ্যপ্রাচ্যে বা গালফ রিজিয়নগুলোতে যদি আপনার কোনো যুদ্ধ হয়, অয়েল প্রাইস শক হয়, বা তারা যে এখন তাদের ওয়ার্কফোর্সটাকে ন্যাশনালাইজ করার চেষ্টা করছে এবং তারা কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড ইকোনমি থেকে আপনার নলেজ সার্ভিস সেক্টর বেসড ইকোনমিতে ট্রানজিশন করতে চাচ্ছে, সেটার জন্য কিন্তু আমাদের দেশে একটা টেকটনিক শিফট হতে পারে। বিকজ আমরা আমাদের অধিকাংশ মাইগ্রেন্ট লেবার কিন্তু সেল করছি কোথায়? মিডল ইস্ট বা গালফে। তো এটা হচ্ছে আপনার একটা ফার্স্ট পয়েন্ট। আমাদের সিস্টেমে এত প্রেশার যে ইট ফিলস লাইক যে আমরা আমাদের শ্রমিকদেরকে, আমাদের দেশের মানুষদেরকে বিদেশে পাঠাতে পারলেই বাঁচি। সো উই আর ভেরি ডেসপারেট এবং আমরা কিন্তু একটা খুবই লো এক্সপেকটেশন পজিশন থেকে অপারেট করছি, যেই কারণে আমরা খুব একটা উইক বার্গেনিং পজিশন থেকে শুরু করছি। এবং আমি যেটা বলছিলাম যে আইএলওর একটা রিসেন্ট স্ট্যাটস অনুযায়ী আমাদের দেশের যারা শ্রমিক আছে তাদের মাইগ্রেশন কস্ট কিন্তু অন্যান্য দেশের যে শ্রমিক আছে যারা বাংলাদেশের অর্থনীতির সমতুল্য যেই সব দেশগুলো, সেই সব দেশের শ্রমিকদের থেকে আমাদের দেশের শ্রমিকরা কিন্তু আরও অধিক মাইগ্রেন্ট কস্ট বিয়ার করছে। সেটা কি হতে পারে? ব্রোকার ফিজ, সুদ, অনেকজন দেখা যাচ্ছে জমি জমা বেচে দিয়ে বিদেশে গেছে, বিভিন্ন ফিজ এখানে অ্যাড হচ্ছে। সো 17 থেকে 18 মাস লাগছে ন্যূনতম সময় আপনার এই কস্টটা পরিশোধ করতে। সো উই আর স্টার্টিং ফ্রম এ ভেরি উইক বার্গেনিং পজিশন। আরেকটা কাভিয়াট সেটা হচ্ছে আপনার স্কিলস বেস আমাদের খুবই ন্যারো। আপনি যদি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিং রিসেন্ট ডেটা দেখেন, I believe about 3% of the entire migrant labor population
goes on professional category. So আপনি যদি Bureau of Manpower Employment Training এর recent data দেখেন, only about 3% of our migrant labor is in the professional category. তো আমাদের অলরেডি একটা রেপুটেশন তৈরি হয়ে গেছে বিশ্ববাজারে যে বাংলাদেশ ইজ নোন ফর ইটস চিপ লেবার। আমরা যদি একটা টেকসই মাইগ্রেশন মডেল তৈরি করতে চাই, প্রথমে আমাদেরকে এই ওয়ান ডিমেনশনাল অ্যাসপেক্ট থেকে বের হয়ে আসতে হবে। সমস্যার কথা বলতে এখানে আরও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রচুর ইনফর্মাল প্র্যাকটিসেস হয়, এবং আমরা একটু আগে যে কথা বলছিলাম, এখন ফর এক্সাম্পল গালফ রিজিয়নগুলোতে কোম্পানি খোলা খুবই সহজ। কোম্পানি খুলে দেখা যাচ্ছে যে আমাদের ডিয়াসপোরার যে মেম্বাররা আছে তারা দেখা যাচ্ছে যে ভিসা বিক্রির ব্যবসায় নেমে গেছে। বা আরেকটা যেটা বলছিলাম যে কন্ট্রাক্ট সাবস্টিটিউশন, আমাদের দেশ থেকে কন্ট্রাক্টে দেখা যাচ্ছে এক ধরনের চাকরি, যখন আমাদের ওয়ার্কার ওখানে গিয়ে পৌঁছাচ্ছে দেখা যাচ্ছে যে তাকে অন্য ধরনের কিছু করতে হচ্ছে। এবং এটা কিন্তু এখন ইউরোপেও হওয়া শুরু হয়েছে। এটার কারণে যেটা হচ্ছে যে লিগালভাবে একটা অফিসিয়াল প্যাথওয়ে দিয়েও যদি একজন মাইগ্রেন্ট ওয়ার্কার বিদেশে যায়, সে কিন্তু বেশি দিন চাকরি করতে পারে না, বিকজ অফ ল্যাক অফ স্কিলস, ইস্যুস উইথ অ্যাডাপ্টেবিলিটি। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সে চাকরিটা হারাচ্ছে এবং আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে। সো অ্যাজ ইউ ক্যান সি, the problem is multi-pronged. যেমনটা আপনি বলছিলেন যে আমাদের 3% শ্রমিক মাত্র প্রফেশনাল ক্যাটাগরিতে পড়তেছে। সো আমরা এলডিসি থেকে মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছি। সো আমাদের এই যে নিম্ন মজুরি, নিম্ন স্কিলের লেবার দিয়ে আমরা সামনে এই ধাপটা আগাইতে পারবো না। আমাদেরকে হাই স্কিল এবং হাই স্যালারিড জবের দিকে যাইতে হবে। তো আমাদের শিক্ষাটা কিভাবে হেল্প করতেছে না আমাদের স্কিল ম্যান পাওয়ার তৈরিতে? আমরা তো শিক্ষাক্ষেত্রে অনেক ব্যয় করতেছি, বলতেছি অনেক পলিসি নিচ্ছি, অ্যাজ এ এডুকেশন পলিসি এক্সপার্ট। আমাদের শিক্ষা খাতের প্রবলেম কোন জায়গায়, যেটা আমাদের প্রাথমিক শিক্ষায় বেসিক স্কিল সেট ডেভেলপ করতেছে না? যে আমাদের লেবাররা বাইরে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের মুখোমুখি হচ্ছে, কালচারাল শকের মুখোমুখি হচ্ছে। এগুলোকে ফেস করা, রিয়েল লাইফ চ্যালেঞ্জ ফেস করার জন্য আমাদের শিক্ষাটা কেন অনুপযোগী বিবেচিত হচ্ছে? এখানে আসলে অনেকগুলো মুভিং পার্টস আছে। তো আমি একটু পেছাই। আপনি বলছিলেন ফর এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ স্কিল অনেক ঘাটতি আছে, এবং আমি যেটা দেখেছি যে ফর এক্সাম্পল আপনার গালফে যে হসপিটালিটি সেক্টর আছে, এখানে কিন্তু আপনার প্রচুর ভারতীয়, ফিলিপিনো, শ্রীলঙ্কান সার্ভিস প্রোভাইডাররা আছে, ওয়ার্কাররা আছে, কিন্তু আমাদের বাংলাদেশিদের কিন্তু আপনার ম্যানেজারিয়াল পজিশনগুলোতে বেশি একটা দেখা যায় না। এটার অন্যতম কারণ হচ্ছে ভাষাগত গ্যাপ থাকা, ল্যাঙ্গুয়েজ স্কিলসে গ্যাপ থাকা। সেটা আপনি ইংলিশ বলতে পারেন বা হোস্ট কান্ট্রির যে ভাষা আছে সেটা বলতে পারেন, বেসিক যে লিটারেসি আছে, ইভেন ইমোশনাল কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন আছে, ওখানেও কিন্তু আপনার গ্যাপ দেখা দিচ্ছে। এবং দ্যাট গোজ ব্যাক টু দ্য গ্যাপ ইন ফাউন্ডেশনাল লিটারেসি। তো যেটা বলছিলাম যে আমি কিছুদিন আগে একজন খুবই প্রমিনেন্ট লেবার লিডার, তার সাথে কথা বলছিলাম, এবং তিনি বলছিলেন যে যারা ফর এক্সাম্পল অন্যান্য ডিয়াসপোরার মেম্বার, ইন্ডিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, এদের এমবেসিগুলা, এদের ডিয়াসপোরিক নেটওয়ার্কগুলো অনেক স্ট্রং, এবং এরা কিন্তু রিক্রুটমেন্টের প্রত্যেকটা ধাপে আছে, এবং এরা একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করেছে, যেটা আমাদের বাংলাদেশি যে ডিয়াসপোরা আছে আমরা এখনো সেভাবে তৈরি করতে পারি নাই। আইদার দ্যাটস ল্যাক অফ ক্যাপাসিটি, অলসো ল্যাক অফ গভর্নেন্স ফ্রম দ্য টপ লেভেল। আমাদের ফর এক্সাম্পল কাতারে 4 থেকে 5 লাখ বাংলাদেশি আছে, বাট এতগুলো বাংলাদেশির জন্য উই অনলি হ্যাভ, আই বিলিভ, one labor counselor and one labor assistant. That's not enough, and we have long lines. আপনি যখন বাংলাদেশি এমবাসিতে যাবেন গালফের, আপনি লম্বা একটা লাইন দেখবেন। So that creates frustration and lack of trust in institutions. So for example, there is also a hotline to provide different type of services. যদি কারোর কোনো সমস্যা থাকে তারা হেল্প চাইতে পারে, but the thing is that আমাদের যারা ওয়ার্কার আছে তারা কিন্তু জানে না
অনেকেই জানে না যে there is a hotline. So that also shows যে we lack capacity, number one, আমাদের এম্বাসিগুলো ক্যাপাসিটি ল্যাক করে, এবং নাম্বার টু এখানে অলসো আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারছি না। আমি এখন শিক্ষার দিকে আসছি। সো এখন যেটা দেখা যাচ্ছে, আমরা যেভাবে মুভ করছি, the Gulf really wants to prepare itself as a knowledge focused service sector economy. সেখানে আমরা কিভাবে আসলে কন্ট্রিবিউট করতে পারবো? আমাদেরকে স্কিলসের দিক থেকে আরো আগাতে হবে। আমাদের আসলে সেটা হচ্ছে না। আমার মনে হচ্ছে যে এখন আমরা যেদিকে আগাচ্ছি, আমরা হয়তো আরো 50 বছর। সেক্ষেত্রে প্রাইমারি শিক্ষায়, মানে প্রাথমিক শিক্ষায় কি কি ধরনের পরিবর্তন দরকার বা ইনোভেশন দরকার, এডিশন দরকার? ওখানেই আসছি। ইনোভেশন আসলে এখানে টপ লেভেল থেকে আসতে হবে, হ্যাঁ, গ্রাসরুটস লেভেল থেকেও আসতে হবে, বাট আমি একটু টপ লেভেল থেকে ধরি। খুব রিসেন্টলি আপনার একটা পলিসি নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে উই হ্যাভ টু ইনস্টল সিসিটিভি ক্যামেরাস ইন ক্লাসরুমস। এবং আমরা যেহেতু আমাদের বাংলাদেশি হিসাবে সেন্স অফ হিউমার অনেক ভালো, এটা নিয়ে দেখা যাচ্ছে যে অনেকে লাইট হার্টেড ভাবে কথা বলছে, এন্ড ইটস রিয়েলি ইন্টারেস্টিং টু সি পাবলিক অপিনিয়ন অন দিস পার্টিকুলার ইস্যু। বাট দুঃখজনক হচ্ছে যে আমরা সারফেস লেভেল সিমটমসগুলোকে ট্রিট করলে আমাদের যে ব্রোকেন সিস্টেমটা আছে সেটা ঠিক করতে পারবো না, রাইট? বিকজ চিটিং ইটস আ সিমটম। আমাদেরকে দেখতে হবে যে কি ধরনের সিস্টেম আমাদের দেশের বাচ্চাদেরকে, আমাদের দেশের স্টুডেন্টদেরকে চিটিং করতে পুশ করে, রাইট? আমার যেটা মনে হয় যে সিসিটিভি ক্যামেরা should never be allowed in a classroom unless it is required by the assignment or the student provides explicit consent to be recorded, or there is some kind of necessity when it comes to group work. অনেক সময় দেখা যাচ্ছে আমরা গ্রুপ ওয়ার্কটা রেকর্ড করি, এরকম কিছু অকেশনাল কারণ ছাড়া সিসিটিভি ক্লাসরুমে থাকা উচিত না। কেন? ক্লাসরুম শুড বি আ সেফ প্লেস ফর ইন্টেলেকচুয়াল রিস্ক টেকিং। একটা স্টুডেন্ট বা একটা টিচার যদি মনে করে দ্যাট আই এম কনস্ট্যান্টলি বিং মনিটরড, তখন কি যেই ইন্টেলেকচুয়াল বিকাশটা দরকার, যেই এক্সারসাইজটা দরকার, যেই সোশ্যাল ইমোশনাল সেফটিটা দরকার, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে we want to produce dignified citizens who are going to serve the nation, right? আমরা যদি আমাদের স্টুডেন্টদেরকে রেসপেক্ট শেখাতে চাই, আমাদেরকে তো তাদেরকেও রেসপেক্ট করতে হবে, রাইট? ট্রু, এক্স্যাক্টলি। সো ওখান থেকে আসছি যে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, এটার অনেক ঘাটতি রয়েছে আমাদের সিস্টেমে। কিউরিয়াসিটি, ক্রিয়েটিভিটি, কম্প্যাশন, এই স্কিলগুলো আমাদেরকে একটু তুলে ধরতে হবে আমাদের পেডাগজির মধ্যে, এবং আমাদেরকে স্টুডেন্ট সেন্টার্ড পেডাগজি, প্রজেক্ট বেসড লার্নিং, সোশ্যাল ইমোশনাল লার্নিং, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ফর এক্সাম্পল, এই জিনিসগুলোতে একটু ফোকাস করতে হবে। অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট ইন নিয়ার ফিউচার আমরা খবরে এগুলোই শুনবো। উই রিয়েলি অলসো নিড টু লুক অ্যাট আওয়ার কারিকুলাম, যে আমাদের কারিকুলাম কিন্তু একটা বক্সের ভিতরে। হাউ ক্যান উই রিয়েলি গেট আউট? বিকজ আমাদের কম্পিটিশন কিন্তু এখন 194, 195 দেশের যেই এডুকেশন সিস্টেমগুলো আছে তাদের সাথে। আমাদের ওয়ার্কাররা যখন বিদেশে যাচ্ছে, দে আর কম্পিটিং উইথ অ্যান ইন্ডিয়ান ওয়ার্কার, a Filipino worker, a Sri Lankan worker, a worker from Singapore. Singapore's education system is, one of the top-notch education systems in the world. তাদের সাথে কিন্তু তাল মিলিয়ে আমাদের দেশের স্টুডেন্টরা, ওয়ার্কাররা যদি কম্পিট করতে চাই, we really need to do our root cause analysis, symptomatic treatment করে, এবং এক একজনকে চিটিং করছে ওদেরকে ধরে ইন্ডিভিজুয়ালদেরকে টার্গেট করলে যেটা হয়, it produces perverse incentives, right? It produces stress. So সেই unnecessary stressটা আমরা এখন নেওয়ার পর্যায়ে নাই। If we really want to do that, we have to go back 50 years. হ্যাঁ, তো আমরা যদি আগাতে চাই, we really need to do root cause analysis and we need to have student centered pedagogy. আপনি যেমনটা বলছিলেন, মিডল ইস্ট এবং গালফ নেশনগুলো নলেজ বেসড ইকোনমি দিকে ড্রাইভ করতেছে। আমাদের লেবাররা বড় অংশই
কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, আবাসন খাত, তারপরে সার্ভিস সেক্টরে কাজ করতো। তো সামনের দিনগুলোতে তো জব সেক্টরে অনেক চেঞ্জ আসবে, কৃত্রিম বুদ্ধিমত্তার এখানে জি। ইন্ট্রুশন আছে, আরও অনেক জব নাই হয়ে যাবে। সো এই Right. জায়গায় আমরা কিভাবে গ্লোবাল মার্কেট উপযোগী ম্যান পাওয়ার তৈরি করতে পারি? ওই তো বললাম, ক্লাসরুমে ফিরে যেতে হবে। ইউ হ্যাভ টু মেক ক্লাসরুম a space where it's safe to fail. Because as I mentioned when we were talking earlier, যে failure outside of classroom is more costly. Failure in the job market is more costly. So let's practice how to fail in our classrooms. So আমাদের mindset first of all, mindseটের এখানে পরিবর্তন দরকার। আমাদের যে GPA 5 obsession আছে সেটা থেকে আমাদের একটু বের হতে হবে, because at the end of the day you have to see GPA 5 কি কোনো মিনিংফুল মোবিলিটি তৈরি করছে নাকি না আমাদের স্টুডেন্টদের জন্য। ওকে, বলছিলেন নলেজ বেস ইকোনমির কথা, আমি আরেকটু ব্যাকট্র্যাক করি। সেটা হচ্ছে যে কনস্ট্রাকশনে জব যে একদম নাই হয়ে যাবে তা না, হাতের কাজের সবসময় মূল্য থাকবে। হ্যাঁ, ইভেন দো ইটস কনসিডার্ড টু বি চিপ লেবার, বাট এই কাজ কিন্তু সবাই করতে পারে না এবং সবাই করতে চায় না। আমরা একটা ডেসপারেট সিচুয়েশনে আছি দেখেই আমাদের ওয়ার্কারদেরকে করতে হচ্ছে। আপনি যদি ফর এক্সাম্পল লুক এট সৌদি আরেবিয়া, দে হ্যাভ ভিশন 2030, তারা হচ্ছে স্মার্ট সিটিজ নিয়ে কাজ করছে, নিয়ম ফর এক্সাম্পল, গ্রিন টেক, ফুড সিকিউরিটি ইজ অ্যান ইস্যু, ডেজার্ট যে অ্যারিড ল্যান্ডগুলো আছে সেখানে আপনার কিন্তু অনেক ইনোভেটিভ প্র্যাকটিসেস হচ্ছে অ্যাগ্রিকালচারে। 2034-এ ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে আপনার সৌদি আরেবিয়াতে। A significant portion of construction workers at the moment in Saudi Arabia, যেমনটা কাতারের বেলা হয়েছিল yes, আমাদের, or Bangladeshis, right? অনেক মানে ওখানে অনেক কিছু বলার আছে, or that's a different conversation, but construction job একদম নাই হয়ে যাবে না, because আপনার হোটেল, ট্যুরিজম, যে অ্যামেনিটিস গুলো আছে, আপনার 11টা স্টেডিয়াম কনস্ট্রাকশন হচ্ছে এখন, এখানে কিন্তু আপনার গেলেই দেখতে পারবেন বাংলাদেশি ওয়ার্কার। তারপর আপনি যদি কাতারে যান, কাতার এখন আপনার অ্যাগ্রো প্রোডাক্ট বেস অনেক ইনিশিয়েটিভ চালু করছে। আপনি যদি একটা কাতারি ফার্মে যান, উইল ডেফিনেটলি সি আ বাংলাদেশি পারসন। হ্যাঁ, তো এগুলো থাকবে সব সময়। এখানে অটোমেশন হচ্ছে, এখানে গ্রিন টেক আসছে। তো এই সব প্র্যাকটিসেসগুলো আমাদের যারা স্টুডেন্টরা আছে বা আমাদের সিস্টেমে যারা লার্নাররা আছে তাদের কে এটা আমাদেরকে এই ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। এডুকেশন আপনি কিভাবে তৈরি করবেন? Again, just going back to the foundation level, right? Amader, for example, if you look at World Bank and UNICEF data, আমাদের যদি ওরকম গ্লোবাল বেঞ্চমার্কিং হয় না অন্য দেশের মতো, যেহেতু উই আর নট পার্ট অফ সামথিং লাইক পিজা, এখানে লার্নিং পভার্টি আছে অনেক। মানে আমাদেরকে একদম ফাউন্ডেশনাল লেভেল থেকে শুরু করতে হচ্ছে। কারণ আপনি যদি যে আমাদের টিভেট ট্রেনিংগুলো দেখেন, আমাদের কিন্তু একাডেমিয়া ইন্ডাস্ট্রি লিঙ্কেজ, টিভেট ইন্ডাস্ট্রি লিঙ্কেজ খুবই উইক। আমাদের যে টিভেটের ইনস্ট্রাক্টররা আছে অনেকজনের দেখা যাচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি বেসড এক্সপিরিয়েন্সটা নেই, রাইট? স্পেশালি যখন আরও বাইরের দেশের লিঙ্কেজগুলো তৈরি করতে হয়, সেই জায়গাতে কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে। তো এই যে কোলাবোরেশন, ফর এক্সাম্পল প্রাইভেট পাবলিক কোলাবোরেশন, তারপর আপনার আমাদের যে গভর্নমেন্ট বডিজগুলো আছে তাদের সাথে যে ওভারসিজ এমপ্লয়ের কোলাবোরেশন, এগুলাকে আমাদেরকে আরও মজবুত করতে হবে। এবং আমাদের অনেক কাজ আমরা আসলে ইনফর্মালাইজ করে দিয়েছি। এই কারণে দেখা যাচ্ছে এতগুলো ব্রোকার আছে। উই রিয়েলি নিড টু গেট রিড অফ দ্য মিডল ম্যান ওভার হিয়ার। আর কোনো উপায় নাই। এখানে কিন্তু প্রচুর অ্যাবিউজ অ্যান্ড এক্সপ্লয়টেশন হচ্ছে এবং আমরা এটাকে এত নর্মালাইজ করে ফেলেছি যে দিস ইজ ইন মেনি ওয়েজ ইটস ভেরি ট্র্যাজিক, রাইট? থিঙ্ক অ্যাবাউট দ্য ট্রেচারাস জার্নি that our migrant worker takes through the Mediterranean. কিছুদিন আগে আপনি তো দেখলেন 22 জন মারা গেল আপনার ছোট্ট একটা ডিঙি নৌকাতে করে লিবিয়া থেকে গ্রিসে যাচ্ছিল। এবং এখানে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি মাইগ্রেন্টরা থাকে। সো আমাদের লিগাল যে মাইগ্রেশন প্যাথওয়ে ওটাও ব্রোকেন, আর ইলিগাল ওয়েতে যেটা যাচ্ছে বিভিন্ন ব্রোকারদের মাধ্যমে, হিউম্যান ট্রাফিকিং এর মাধ্যমে, ওইটাও ব্রোকেন। সো আপনি যদি নলেজ বেস এডুকেশন সিস্টেম তৈরি করতে চান, আপনাকে রিয়েলি স্টুডেন্ট সেন্টার্ড পেডাগজিতে ফিরে যেতে হবে, ওখান থেকে আসতে হবে। আচ্ছা, আমরা যে সিঙ্গেল রিজন ফোকাস থাকার কারণে প্রায় অ্যাজ ইউ সেড আমাদের 90% লেবার মিডল ইস্টের দিকে যাচ্ছে। এরকম ইসরায়েল, ইরান, ইউএসএ যে কনফ্লিক্ট,
লেবানন কনফ্লিক্ট, এগুলোর কারণে দেখা গেছে যে আমাদের লেবার মাইগ্রেশন প্রভাবিত হচ্ছে, আমাদের সংকটে পড়তেছে। আমরা গ্লোবাল আর কোন কোন মার্কেটগুলোতে নেভিগেট করতে পারি এবং গ্লোবাল কোন কোন সেক্টরে হিউজ পটেনশিয়াল আছে বাংলাদেশি লেবাররা সেখানে কাজ করতে পারে? রাইট, এখানে আপনার যেমন স্কিলস ডাইভার্সিফিকেশন দরকার, তেমনি আমাদের যেই ডেস্টিনেশন মার্কেট আছে মাইগ্রেন্ট লেবারের জন্য, সেখানেও একটা ডাইভার্সিফিকেশন দরকার। সো ফর এক্সাম্পল, আপনার রিসেন্টলি ইস্টার্ন ইউরোপ আর সাউদার্ন ইউরোপ আপনার একটা জনপ্রিয় ডেস্টিনেশন হিসেবে আমাদের ওয়ার্কারদের জন্য এটা আরও সামনে আসছে আর কি। আমাদের ওয়ার্কাররা যাচ্ছে, আগেন যেটা বললাম যে লিগাল মাইগ্রেশন সিস্টেম যেটা, সেটাও কিন্তু ব্রোকেন। কারণ লিগালি আপনি গিয়ে আপনি ওখানে আনডকুমেন্টেড হয়ে যাচ্ছেন, বিকজ আপনার যেই কন্ট্রাক্টে আপনি যাচ্ছেন সেই কন্ট্রাক্টটা নাম্বার ওয়ান একটা ভেরি উইক কন্ট্রাক্ট প্রভিশনস, এবং নাম্বার টু এখানে কন্ট্রাক্ট সাবস্টিটিউশন হয়, যে আপনার পেন অ্যান্ড পেপারে আপনার যেই জবটা আপনি যে কিন্তু করছেন অন্য জিনিস, একদম আপনাকে অনেক খাটিয়ে নিচ্ছে এবং আপনি ওখানে অ্যাডাপ্ট করতে পারছেন না। সো ফর এক্সাম্পল পর্তুগালে যে ফার্ম লেবার, এখানে কিন্তু প্রচুর বাংলাদেশিরা কাজ করে, হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু আপনার খাবার এক্সপোর্ট হয়ে অন্যান্য ইইউ কান্ট্রিজে যায়। সো এখানে কিন্তু একটা মেজর ওয়ার্কফোর্স হিসাবে তারা রোল প্লে করছে পর্তুগালে, বাংলাদেশি ওয়ার্কার্স ফর এক্সাম্পল। এখন রোমেনিয়াতে যাচ্ছে প্রচুর মানুষ। এই পাশে যদি আপনি দেখেন জাপানে আপনার এজিং পপুলেশনের জন্য, সেম গোস ফর নিউজিল্যান্ড, এজিং পপুলেশনের জন্য তারা কিন্তু মেডিকেল ওয়ার্কার্স চাচ্ছে, কেয়ার গিভার্স চাচ্ছে। তো কেয়ার গিভার হওয়ার জন্য কিন্তু অনেক টেকনিক্যাল স্কিলসের দরকার হয় না, ইউ প্রবাবলি নিড আ কাপল অফ সার্টিফিকেশনস। তো দিজ আর সাম অফ দ্য মার্কেটস দ্যাট উই কুড রিয়েলি এক্সপ্লোর। বাংলাদেশে রিসেন্টলি নির্বাচন হলো, নতুন সরকার দায়িত্ব নিয়েছে। নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা শিক্ষা এবং লেবার শ্রম ইস্যুতে কি কি গাইডলাইন দিতে চান, পরামর্শ দিতে চান? আমাদেরকে রুট কজ অ্যানালিসিস করতে হবে। আমরা রুট কজ অ্যানালিসিস করা ছাড়া শুধু যদি সারফেস লেভেল সিমটমস ট্রিট করতে চাই, তাহলে আমাদের যেটা আমি বললাম যে একটা পারভার্স ইনসেন্টিভ তৈরি হবে। একটা ভালো পলিসি সবসময় রিলেশনাল হয়, একটা সোশ্যাল কানেকশন বিল্ড আপ করে, একটা ডিগনিফাইড সিটিজেন প্রডিউস করে, রাইট? সো আমাদের যেই হিউম্যান রাইটস ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে ফার্স্টে মজবুত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তিগত অনেক পরিবর্তন অনেক জবকে অবসলিট করে দিচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ কীভাবে নেভিগেট করতে হবে এই নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায়? সে জায়গায় আমাদের শিক্ষাতে কী কী ধরনের রূপান্তর জরুরি? বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব আরও পরে পড়বে, বিকজ আমরা এখন হায়ার অর্ডার এআই লিটারেসি ডেভেলপ আমরা খুব শীঘ্রই করতে পারবো না, বিকজ আমাদের ইউসেজ, আমাদের এঙ্গেজমেন্ট অনেক কম ইফ ইউ কম্পেয়ার ইট টু ডেভেলপড ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনস, অর ইভেন যারা আমাদের অর্থনীতির সমতুল্য যেই দেশগুলো, তাদের থেকে আমাদের এআই লিটারেসি এবং এআই এর সাথে যে এঙ্গেজমেন্ট, স্পেশালি ফর আওয়ার ইউথ পপুলেশন, স্পেশালি ইফ ইউ গো আউটসাইড অফ ঢাকা, ইটস লেস। তো এখানে আপনার যেটা করতে হবে, ইউ রিয়েলি নিড টু ফোকাস অন ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস। আপনাকে এআইকে কিভাবে আপনি বিচার বিশ্লেষণ করবেন, তার কাছ থেকে আপনি কিভাবে আপনার কাজটা আদায় করবেন আপনাকে জানতে হবে। একটা যদি আপনি ইভেন কনভারসেশনও করেন, রাইট, সবসময় কিন্তু আপনি সঠিক উত্তর পাবেন না। সো আপনার যদি ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি না থাকে, আপনাকে যে ভুল উত্তর দিয়েছে আপনি তো অ্যাট দ্য ভেরি ফাউন্ডেশনাল লেভেল সেটাই বুঝতে পারবেন না। সো এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি খুব দরকার। আর একটা হচ্ছে সময়ের সাথে সাথে আপনার সোশ্যাল ইমোশনাল স্কিলস অনেক ইম্পর্ট্যান্ট হয়ে পড়বে, কারণ আপনার যেই ম্যাথামেটিক্যাল কম্পিউটেশনস আছে, আপনার অনেক টেকনিক্যাল কাজ আছে, কোডিং আছে, যেগুলো দেখা যাচ্ছে যে আপনি এআই এর মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন, কিন্তু আপনার যখন কারোর সাথে কথা বলতে হবে, আপনার একটা ভালো বুদ্ধি নিতে হবে, বা আপনার যখন একটা পরস্পরের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে, একটা কাজের জন্য কোলাবোরেট করতে হবে, তখন কিন্তু আপনার সোশ্যাল ইমোশনাল স্কিল অনেক দরকার হবে, রাইট? এটা কিন্তু আপনাকে এআই করে দিতে পারবে না। সো ক্রিয়েটিভিটি, কিউরিয়াসিটি, কম্প্যাশন, critical thinking skills, the 4 C's,
এইগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে। আপনি জানেন আমাদের প্রাথমিক শিক্ষা প্রায় 11 ধরনের, এবং আমাদের শিক্ষায় ডিজিটাল ডিভাইড আমরা করোনার সময় দেখেছি যে গ্রামের প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েরা অনলাইনে কিন্তু ক্লাস বা শিখন নিতে পারে নাই, টিচিং নিতে পারে নাই। সেখানে আবার শহর, বিশেষ করে ঢাকা ক্যাপিটাল হচ্ছে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান সেন্টার। শিক্ষাকে কীভাবে মোটামুটি দেশের সব প্রান্তে কীভাবে সমতাপূর্ণ শিক্ষা এনশিওর করা যায়, এবং 11 ধরনের প্রাথমিক শিক্ষার ঝুঁকিটা কি দেখছেন? ঝুঁকি হচ্ছে ইট ক্রিয়েটস ডিভিশন which already exists, right? আমাদের সোসাইটিতে এবং এই ডিভিশনগুলোর কারণে যেটা হয় যে আমরা পরস্পরের সাথে কিন্তু একটা বড় কমিউনিকেশন গ্যাপ তৈরি করে ফেলছি, এবং আমাদের পাবলিক অপিনিয়ন কিন্তু অনেক ক্রুড হয়ে যাচ্ছে। আমরা নিজেদেরকে যেভাবে প্রকাশ করি, আমরা যেসব খবর দেখি, আমরা কিন্তু নিজেদেরকে অনেক বেশি আইসোলেট করে ফেলছি। উদাহরণ দেই, অ্যান্ড এখানে কিন্তু অ্যালগোরিদমও একটা বড় রোল প্লে করছে। আমি যার সাথে কথা বলছি তার পলিটিক্যাল ভিউজ আমার পলিটিক্যাল ভিউজ এক। আমি যেই ধরনের খবর পড়ছি সেই ধরনের খবরটা হচ্ছে আমি যা দেখতে চাচ্ছি, আমি যা শুনতে চাচ্ছি সেই খবরও আমাকে তাই জানান দিচ্ছে। এতে কি হচ্ছে? কনফার্মেশন বায়াস, যে আমি যেই বায়াসডনেসের ভিতর দিয়ে অপারেট করছি সেই বায়াসটাই কিন্তু আমি প্রতিনিয়ত যাদের সাথে কথা বলছি এবং যেই খবর দেখছি সেটার মাধ্যমে কনফার্ম করছি। এবং এটা কিন্তু হচ্ছে কমিউনিকেশন গ্যাপের কারণে। কারণ আপনি যে বললেন না 11 ধরনের ডিফারেন্ট এডুকেশন স্ট্রিমস আছে, এখানে কিন্তু আপনার সোশিও ইকোনমিক গ্যাপ আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের একটা এখানে ডিফারেন্স আছে। তো সব মিলায় আমরা একটা ডিভাইডেড একটা সোসাইটি তৈরি করছি। আপনার এখানে এলিট আছে, মিডল ক্লাসের মধ্যে এখানে দেখা যাচ্ছে আরও 3-4টা ভাগ আছে। তারপরে আমাদের দেখা যাচ্ছে যে যারা শ্রমজীবী তাদের মধ্যেও দেখা যাচ্ছে একটা ভাগ আছে। সো যখন একটা বাইফার্কেটেড সোসাইটি আমরা তৈরি করি, যখন আপনার ইউনিটি না থাকে, that creates conflicts, যেটা is very evident from how we operate on a daily basis as a nation. আমার প্রশ্নের আরেকটা অংশ যেটা ছিল যে ঢাকাতে সকল ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে প্রান্তের অনেক স্কুল কলেজে ঢাকার মানের শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না, কিন্তু একটা জাতি তো এভাবে আগাইতে পারে না। আমাদের ডিজিটাল ডিভাইড আছে, শিক্ষার মানে তারতম্য আছে। তো এটা আমরা কিভাবে ইরাডিকেট করতে পারি? সবচেয়ে প্রথমে যেটা বলবো, সবার জন্য সমতাপূর্ণ সম শিক্ষা নিশ্চিত করতে পারে। আপনাকে এখানে টিচিংটাকে ফোকাস করতে হবে এবং টিচারের কাছে ফেরত যেতে হবে। আমাদের দেশে টিচারের স্যালারি খুবই লো, টিচার্স আর নট মোটিভেটেড, টিচার মোরাল খুব লো, এবং আমাদের দেশে টিচার ট্রেনিং যেভাবে হওয়া উচিত সেভাবে হয় না। সো টিচার প্রফেশনালাইজেশন হয় না। সো একটা বিল্ডিং একটা প্রত্যন্ত এলাকায় দাঁড় করানো হয়তো কঠিন, ইউ কুড সেন্ড এ টিচার। আপনি টিচারটাকে ইনসেন্টিভাইজ করেন, আপনি তাকে স্যালারি দেন, আপনি তাকে রেসপেক্ট দেন, আপনি তাকে প্রফেশনাল ট্রেনিংয়ের সুযোগ করে দেন, রাইট? সো ইউ পুট দ্য বেস্ট স্টুডেন্টস ইন ইউর সিস্টেম as teachers in these different arenas. Again, this is a humongous task. It's an uphill battle. বাট অনেক সিস্টেম তো করে আসছে। আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, আপনার 1960-এর দশকে ইট ওয়াজ ওয়ান অফ দ্য পোরেস্ট কান্ট্রিজ, বাট যদিও সিঙ্গাপুর অনেক ছোট সাইজে, বাট লুক এট হাউ স্ট্র্যাটেজিক their investment was. Same with Malaysia. Malaysia's education is highly developed right now. Yes, exactly. UAE, for example, ওরা কিন্তু অনেক migrant labor আনে, but it was basically independent in 1971, same year as Bangladesh, right? অত ক্ষয়ক্ষতি হয়তো হয় নাই, but আপনি ওদের এডুকেশন ট্র্যাজেক্টরিটা দেখেন, phenomenal progress has happened, এবং আমাদের এখানেও সেটা সম্ভব। কিছু কিছু আমি প্রবলেম যেগুলো আপনাকে পিন পয়েন্ট করলাম, কিছু কিছু চেঞ্জেস টপ লেভেল থেকে আসতে হবে। আমাদের এখানে টিচারদেরকে মূল্যায়ন করতে হবে, টিচারদেরকে আমাদের নার্চার করতে হবে এখানে, হ্যাঁ, অ্যাজ ইন্ডিভিজুয়ালস, অলসো স্টুডেন্ট। আমাদেরকে হোলিস্টিক যে এডুকেশন আছে সেটাতে ফোকাস করতে হবে। আমরা যখন এডুকেশনের কথা বলি আমরা কিন্তু সবসময় একাডেমিক পড়াশোনা নিয়ে চিন্তা করি, বাট লেটস অলসো থিঙ্ক অ্যাবাউট স্পোর্টস এডুকেশন। একটা বাচ্চার কি পুরোপুরিভাবে বিকাশ হচ্ছে, এবং সে যখন স্কুল থেকে বাসায় যাচ্ছে তার ওই সময়টা সে
কিভাবে কাটাচ্ছে, কার সাথে কথা বলছে। সো দ্যাটস অলসো রিয়েলি ইম্পর্টেন্ট, রাইট? সো ইটস পার্ট অফ দি এন্টায়ার ইকোসিস্টেম। সো আপনি যদি ইকোসিস্টেম ভিত্তিক পলিসি বাস্তবায়ন করতে পারেন, উই কুড পসিবলি সি সাম চেঞ্জেস। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।